আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপগুলোতে জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ বই থেকে আমাদের লেকচার শিটের ডাব্লিউএইচ কোশ্চেন থেকে সমাধান করব। আমরা গত ক্লাসে রুলস 4 পর্যন্ত আলোচনা করেছিলাম এবং ওই ক্লাসটা এখন পর্যন্ত আপলোড করা হয়নি। আপনারা ওই ক্লাসটা আমাদের ইজি ইজি এডুকেশন হোম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা ক্লাসটা আপলোড হয়ে গেলে আপনারা মেসেঞ্জার গ্রুপে লিংকও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা 5 নম্বর রুলস থেকে আলোচনা করব। আশা করি ক্লাসটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা আমাদের লেকচার শিটটা ওপেন করে আপনাদের সামনে একটু দেখাচ্ছি। আমি এই লেকচার শিটটা সবাইকে দিয়ে দেব, আপনারা লেকচার শিটটা প্রিন্ট করেও নিতে পারবেন অথবা মোবাইলে পিডিএফ আকারে রেখেও আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের লেকচার শিট। আমরা এখান থেকে গত ক্লাসে অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেনের 1 নম্বর লেকচারে আমরা রুলস 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা রুলস 5 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনাদের প্রশ্নে যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেখানে যদি ওই সেন্টেন্সকে আপনারা কি দ্বারা প্রশ্ন করেন বা সেন্টেন্সের অ্যান্সারে কি বোঝায়, তাহলে হোয়াট দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে হবে। এক্ষেত্রে নিচের যে গঠনটা আছে এই গঠনটা অনুসরণ করতে হবে। নিচের গঠনটা হচ্ছে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস হোয়াট চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। যদি প্রশ্নে এরকম থাকে, আচ্ছা, ক্লাস চলতে চলতে যদি আপনাদের বোর্ড দেখতে অসুবিধা হয় তাহলে একটু জানাবেন। আমি তাহলে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, যদি সাধারণ অ্যাসার্টিভ সেন্টেন্স বা প্রশ্নে যে ইয়েগুলো দেওয়া থাকবে, সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেখানে যদি এরকম থাকে হি প্লেস ক্রিকেট। আচ্ছা, ধরেন আপনাদের প্রশ্নে এরকম একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আপনাদের ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে হবে। তো এক্ষেত্রে এর বাংলা অর্থ হচ্ছে সে ক্রিকেট খেলে। এখানে এইটা একটা অ্যান্সার, অর্থাৎ আপনারা কিন্তু সারা জীবন পরীক্ষার খাতায় অ্যান্সার দিয়ে আসছেন, আর এবার হচ্ছে যে স্যারেরাই আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবে, সেটা থেকে আপনাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে হবে। তো এখানে একটা অ্যান্সার দেওয়া আছে যে সে ক্রিকেট খেলে। তো এই উত্তরে যদি প্রশ্ন করা যায় যে সে কি খেলে, তাহলে কিন্তু এখানে একটা কোশ্চেন তৈরি হচ্ছে। এখানে আমরা যে স্ট্রাকচারটা অনুসরণ করে এই সেন্টেন্সটা গঠন করব, এটা একটু আগেই আমরা দেখলাম আমাদের লেকচার শিটে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে প্রথমে হোয়াট বসাইতে হবে। আমরা আমাদের লেকচার শিটের গঠন অনুযায়ী প্রথমে হোয়াট বসিয়ে দেই এখানে। WHAT হোয়াট। আচ্ছা, WH ওয়ার্ড আমরা বসিয়ে ফেললাম। এরপর যদি আমরা নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা লিখি তাহলে আমাদের একটা WH কোশ্চেন হয়ে যাবে। আমি স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপর হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে উপরে সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেই টেন্স আমাদেরকে ফলো করতে হবে। সাধারণত ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় যখন টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডু অথবা ডাজ বসাতে পারি। তো এখানে যেহেতু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, কাজেই আমরা হোয়াট এর পর এখানে বসাবো ডাজ। হোয়াট ডাজ এরপরে আমাদের যে গঠন দেওয়া আছে এখানে
হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, আমরা এই দুটো বসিয়ে ফেলছি। এরপর হচ্ছে সাবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, আমরা এখন বসাবো হোয়াট ডাজ হি। এরপর হচ্ছে ভার্ব বসবে, তো এখানে ভার্ব হচ্ছে প্লে, আমরা এখন প্লে বসাবো PLAY, এবং সর্বশেষ বাধ্যতামূলক ভাবে আমাদেরকে হোয়াট চিহ্নটা বসাতে হবে। তাহলে এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। আর এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাই হচ্ছে আমাদের WH কোশ্চেন। তো এখানে যে অ্যান্সার দাঁড়ালো এখন, হোয়াট ডাজ হি প্লে, অর্থাৎ সে কি খেলে। আর প্রশ্নে আপনাদের অ্যান্সার দেওয়াই ছিল যে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। আচ্ছা, এর জন্য যদি আমরা আরো একটা উদাহরণ দেই, শি লুকস লাইক এ কুইন। শি লুকস লাইক এ QUEEN, এগুলো আপনাদের বোর্ড প্রশ্ন, আপনাদের বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসছিল, এগুলোই আমি উদাহরণ হিসাবে নিয়েছি। তো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এর বাংলা অর্থ দাঁড়ায় সে দেখতে রানীর মতো। তো এখন এখানে আমরা প্রশ্ন করতে পারি যে সে কিসের মতো দেখতে। তো এর অ্যান্সারে আসে কি, সে দেখতে রানীর মতো। তো এটাকে আমরা ওই আমাদের যে গঠন প্রণালীটা ছিল এখানে 5 নম্বর রুলসে যে গঠন প্রণালী ছিল, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস হোয়াট চিহ্ন, এই সূত্র অনুসরণ করে আমরা এটাকে WH কোশ্চেনে রূপান্তর করব। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছেন। আচ্ছা, আমরা তারপরে একটু বুঝিয়ে দেই। দেখেন, তাহলে প্রথমে WH কোশ্চেনের হোয়াট বসাবো, আমরা এখানে বসালাম হোয়াট। এরপর আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে বা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এইটা আমরা কোথা থেকে বসাবো, উপরের সেন্টেন্সকে অনুসরণ করে বসাবো। তো এখানেও এই সাবজেক্ট হচ্ছে শি আর ভার্ব হচ্ছে লুক, লুকের সাথে এস বা ইয়েস যুক্ত করা আছে, যে কারণে আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাবো ডাজ। হোয়াট ডাজ, এরপর আমাদের কি বসবে, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শি, হোয়াট ডাজ শি লুক লাইক। এরপর আমাদের হোয়াট চিহ্ন বসাতে হবে। আচ্ছা, আশা করি আপনারা 5 নম্বর হলে আপনারা প্রশ্ন করতে পারবেন। স্ক্রিন শেয়ার করলে আপনাদের যে SMS গুলো দেওয়া থাকে, এগুলো আমার দেখতে একটু অসুবিধা হয়। আপনারা চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোথাও অসুবিধা হয়, আপনারা ভয়েসে প্রশ্ন করার জন্য। আচ্ছা, এটাও আমরা দিয়ে দিলাম, এবং এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা অবশ্যই অনেক ভালো করে একটু প্র্যাকটিস করবেন। আমাদের লেকচার শিটের শেষে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা যদি এগুলোই প্র্যাকটিস করেন, এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাদের পরীক্ষায় 5টা প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা 6 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। সেন্টেন্সে কোনো স্থান বা জায়গার নাম যদি উল্লেখ থাকে, অথবা কোনো প্লেস উল্লেখ থাকে হবে। এখানে গঠন দেখা যাচ্ছে, উপরের গঠন এবং নিচের গঠনটা প্রায় সেম, শুধু WH যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটার পরিবর্তন হয়ে গেছে। তো এখানে যেহেতু কোনো স্থান বোঝাচ্ছে বা কোনো জায়গার নাম বোঝাচ্ছে, এই কারণে আমরা WH ওয়ার্ড হিসাবে হয়ার ব্যবহার করব। অবশ্যই আপনারা যেহেতু অনার্স অনার্স দ্বিতীয় বর্ষে এখন পড়েন, অবশ্যই সেন্টেন্সে কি বোঝাচ্ছে এটা আপনারা বুঝতে পারেন। তো এটার উদাহরণ হিসাবে আমরা যে উদাহরণগুলো দেখবো, উদাহরণগুলো দেখলেই আমাদের রুলস বুঝতে সুবিধা হয়। তো দেখেন, আহ সাধারণত কোথায় অথবা সেন্টেন্সকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, তাহলে আমরা হোয়ার ব্যবহার করব। এক্ষেত্রে আই অ্যাম গোয়িং টু ঢাকা একটা উদাহরণ এখানে আমি লিখি, আই অ্যাম গোয়িং টু ঢাকা, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ধরেন এটাই আপনার প্রশ্নে দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনি কিভাবে এটাকে WH কোশ্চেনে রূপান্তর করবেন। তো এটার বাংলা অর্থ হচ্ছে আমি ঢাকা যাচ্ছি। এটাকে যদি আমি প্রশ্ন করি যে আমি কোথায় যাচ্ছি, তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে যে আমি ঢাকায় যাচ্ছি। তো প্রথমত আপনি যদি কোথায় দিয়ে প্রশ্ন করেন, সেই অ্যান্সারের ক্ষেত্রে বা WH কোশ্চেন তৈরির ক্ষেত্রে হয়ার ব্যবহার করবেন, অথবা যেহেতু কোনো একটা স্থানের নাম উল্লেখ করা আছে এখানে, অবশ্যই এটাকে আপনি চাইলে হয়ার দিয়ে শুরু করতে পারেন। তো আমরা শুরু করতেছি হয়ার,
WH ওয়ার্ড হিসাবে বসালাম WHERE হোয়ার। এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আচ্ছা, এখন এখানে সাহায্যকারী ভার্বটা আমি কিভাবে বসাবো? এখানে এম দেওয়া আছে, আমি যে অন্যান্য যে অঙ্কগুলো করছিলাম সেখানে চাইলে এখানে যে ভার্বটা দেওয়া ছিল সেটাই বসাইতাম, কিন্তু আমাদের লেকচার শিটের প্রথমে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কিছু ওয়ার্ড আমাদের পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে যদি আই থাকে, আপনারা জানেন যে আই থাকলে ইউ লিখতে হবে, মি থাকলে ইউ লিখতে হবে, উই থাকলে ইউ লিখতে হবে, আর আস যদি থাকে তাহলে আমাদেরকে ইউ লিখতে হবে। তো এখানে আমাদেরকে আহ, আমাদের যে স্ট্রাকচারটা ছিল এটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, এরপর প্লাস, এরপর হচ্ছে এইচভি বা হেল্পিং ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। তাহলে হেল্পিং ভার্বটা অবশ্যই বসাতে হবে সাবজেক্টকে কেন্দ্র করে বা সাবজেক্টের সাথে সম্পর্ক রেখে আমাদেরকে সাহায্যকারী ভার্বটা বসাতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট হিসাবে কি বসতেছে, এখানে যেহেতু আই দেওয়া আছে কাজেই আমাদেরকে সাবজেক্ট হিসাবে বসাইতে হবে ইউ। তাহলে আই এর কারণে বা আই এর জন্য শুধুমাত্র এম ব্যবহৃত হয়, ইউ এর জন্য কিন্তু আমি এম ব্যবহৃত করতে পারবো না বা এম বসাতে পারবো না। কাজেই এখানে আমাকে ইউ এর জন্য যে সাহায্যকারী ভার্বটা প্রয়োজন সেটাই এখানে বসাতে হবে। তো আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি এই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমাকে এটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই লিখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্ব গুলো ছিল এগুলো হচ্ছে এম, ইজ, আর একটা হচ্ছে আর। তো এখানে এমও আমার ইউ এর জন্য প্রযোজ্য নয়, ইউ ইউ এর জন্য ইজও প্রযোজ্য নয়, আমার ইউ এর জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আর। কাজেই আমি এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে বসাবো আর। হোয়ার আর ইউ, অর্থাৎ আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট বসালাম। এরপর আমাদের রুলসে দেখা যাচ্ছে সাবজেক্টের পর বসবে মূল ভার্ব বা মেইন যে ভার্ব আছে সেটা। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, গোয়িং দেওয়া আছে। এরপর এই সেন্টেন্সে কোনো এক্সটেনশন দেওয়া নাই, যে কারণে আমরা এখানে আর কিছু বসাবো না। এরপরে আমাদেরকে শোনা যাচ্ছে না তো। আচ্ছা, এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, কখন থেকে যে শোনা যাচ্ছিল না আমি বলতে পারলাম না। তো দেখেন এইটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। আর এখন এই সেন্টেন্সটাকে আরো একভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারবো, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর রুলসে বলা ছিল যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে আমরা হু দিয়েও ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে পারবো। এক্ষেত্রে আই, এই যে সেন্টেন্স আছে এটার সাবজেক্ট হচ্ছে আই, যা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। কাজে আমরা এখানে লিখতে পারি যে হু ইজ গোয়িং টু ঢাকা, অর্থাৎ কে ঢাকায় যাচ্ছে। এইটা 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 যদি অ্যান্সার হয় এটাকে আমরা দুই ভাবে প্রশ্ন করতে পারি।
যে তুমি কোথায় যাচ্ছ, তো হোয়ার আর ইউ গোয়িং। আর যদি আপনি 1 নম্বর রুলস অনুসরণ করে এটাকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে চান, তাহলে আপনি লিখতে পারেন হু ইজ গোয়িং টু ঢাকা, যে কে ঢাকায় যাচ্ছে, উত্তরে আমি ঢাকায় যাচ্ছি। তো এখানে আমরা এই সেন্টেন্সটাকে দুই ভাবে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবো। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই পদ্ধতি অনুসরণ করে এটাকে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারবেন। আচ্ছা, এই 6 নম্বর রুলস অনুসরণ করে যদি আমরা আরো একটা উদাহরণ লিখি, তাহলে আমরা লিখতে পারি যে আবু সাইদ ডাইড ইন রংপুর। আচ্ছা, আমরা এখানে লিখবো যে আবু সাইদ ডাইড ইন, অর্থাৎ আবু সাইদ রংপুরে মৃত্যুবরণ করেছিল। তো এই সেন্টেন্সটাকেও যদি আমরা ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে চাই, প্রথমে আমাদের যে 6 নম্বর রুলস আছে, অর্থাৎ কোনো স্থান সংক্রান্ত যদি সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি করব, হয়ার দিয়ে শুরু করব। তো এই সেন্টেন্সে দেখেন রংপুর একটা জায়গার নাম উল্লেখ করা আছে, এই কারণে আমরা হয়ার দিয়ে শুরু করব। তাহলে এখানে লিখব হয়ার, এরপর আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব বসানোর আগে আমাদেরকে দেখতে হবে আমাদের যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, কারণ এখানে ডাইড। আচ্ছা, নাইমুর রহমান, হু ডাইড ইন রংপুর, হ্যাঁ আপনার অ্যান্সারটা হয়ে গেছে। আচ্ছা, হোয়ার ডাইড আবু সাইদ, হোয়ার ডিড আবু সাইদ ডাই, হ্যাঁ আপনারটাও হয়ে গেছে। তো দেখেন আমরা এখন লিখবো, এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে আমরা অবশ্যই হেল্পিং ভার্ব হিসেবে লিখবো ডিড, হোয়ার ডিড, এরপর হচ্ছে আবু সাইদ, আবু সাইদ ডাই। আচ্ছা, দেখি একজন সম্ভবত ভুল করেছিলেন। না ঠিক আছে, আপনাদের দুজনেরটাই সঠিক হয়েছে। আচ্ছা, এটা গেল আমাদের যদি স্থান উল্লেখিত থাকে বা কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায় সেক্ষেত্রে আমরা হয়ার ব্যবহার করে করব। আর এটাকে যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক, একজন ব্যক্তির নাম দেওয়া আছে, কাজেই আমরা চাইলে এটাকে এই আবু সাইদের কারণে লিখতে পারি হু ওয়াজ ডাই ইন রংপুর, কে রংপুরে মৃত্যুবরণ করেছিল, এইভাবেও আমরা লিখতে পারি। তাহলে আমরা 5 নম্বর রুলস এবং 6 নম্বর রুলস আলোচনা করলাম, আশা করি এই রুলস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, এরপর আমরা 7 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। দেখা যাক আমাদের 7 নম্বর রুলসে কি বলা আছে। তো এখানে দেখেন 7 নম্বর রুলসে বলা আছে সেন্টেন্সে কোনো সময়, তারিখ, সাল যদি উল্লেখ থাকে বা সেন্টেন্স দ্বারা যদি কোনো টাইম বোঝায়, তাহলে আমরা হোয়েন দিয়ে ডাব্লিউএস কোশ্চেন শুরু করবো। এই ক্ষেত্রে নিচের যে গঠনটা আছে এই গঠনটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তো এখানে দেখেন, এখানে বলা আছে যে গঠনটা দেওয়া আছে এখানে হচ্ছে হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, এরপর হচ্ছে হোয়াট চিহ্ন। আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এই চিহ্ন ব্যবহার করতে হবে ডাব্লিউএস কোশ্চেন গঠন করার সময়, কারণ এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখানে যদি আপনি ফুল স্টপ দেন তাহলে কিন্তু স্যার মার্কস কেটে দিবে। আচ্ছা, এখন এইটার জন্য আমরা যে উদাহরণগুলো ব্যবহার করব এইটা এখন দেখি। আচ্ছা, আই ক্যাম এট 10 AM, এটার জন্য প্রথম যে উদাহরণ আই ক্যাম এট 10 AM, অর্থাৎ আমি সকাল 10টায় এসেছিলাম। এটা বাংলা অর্থ হচ্ছে আমি সকাল 10টায় এসেছিলাম। এখানে কিন্তু একটা সময় উল্লেখ করা আছে, অথবা এটাকে যদি আমি প্রশ্ন করি যে আমি কখন এসেছিলাম, তাহলেও কিন্তু এই অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি যে আমি সকাল 10টায় এসেছিলাম। অথবা টাইম বা সময় উল্লেখ করা আছে এখানে, যে কারণে এটাকে আমরা হয়েন দ্বারা শুরু করব। তো হয়েন দ্বারা যদি শুরু করি তাহলে কিন্তু আমাদেরকে এই স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। এখানে স্ট্রাকচারের প্রথমে দেওয়া আছে যে হয়েন বা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে এখানে দেওয়া আছে কি হয়েন, WHEN,
হয়েন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি প্রথমেই বলছিলাম যে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আমরা সেন্টেন্সটা দেখব, সেন্টেন্সের টেন্স অনুসরণ করে বসাবো। তো এখানে ক্যাম দেওয়া আছে, যেটা পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। কাম থেকে আসে কাম, এরপর এর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে ক্যাম। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, কাজেই আমাদেরকে সাহায্যকারী ভার্বটাও পাস্ট টেন্সেরই বসাতে হবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে কি ডিড, হোয়েন, ডিড। এরপর এখানে বসবে কি সাবজেক্ট। সাবজেক্ট এখানে আই দেওয়া আছে, তো আই যদি সাবজেক্ট থাকে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কি ইউ। হোয়ার ডিড ইউ কাম, সরি, হোয়েন ডিড ইউ কাম, COM। তাহলে এর বাংলা অর্থ দাঁড়াচ্ছে তুমি কখন এসেছিলে। অ্যানসারে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে আমি আমি সকাল 10টায় এসেছিলাম। আচ্ছা, আবারও যে এখানে 1 নম্বর রুলসও প্রয়োগ করা যায়। 1 নম্বর রুলসে বলা আছে যদি কোনো ব্যক্তিবাচক সাবজেক্ট হয় তাহলে আমরা হু দিয়ে WH কোশ্চেনটা শুরু করতে পারি। তো এখানে আই দেওয়া আছে, আই কিন্তু অবশ্যই একটা ব্যক্তিবাচক সাবজেক্ট, কাজেই এখানে আমরা লিখতে পারি হু ওয়াজ কাম at 10 AM। আচ্ছা, আশা করি আপনারা এই উদাহরণটাও বুঝতে পারছেন। এর জন্য যদি আমরা আরেকটা উদাহরণ দেই, তো এটা হচ্ছে আমি ভাইয়া গত, এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ হবে, হ্যাঁ ওয়াজ ডিড হবে, হবে না? না এখানে ওয়াজ হবে। কিছু সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব গুলো আছে এগুলো এখানে ব্যবহার করতে হয়। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে আই অ্যাম যখন ব্যবহার করব সেখানে কিন্তু আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হতো, কিন্তু এটা এইগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম সেন্টেন্স। তো এখানে আমাদের এখানে অ্যাম থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ঠিক একই ভাবে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এটা হচ্ছে আমি হয়ে একজন ছাত্র, আর এখানে কিন্তু আমি একজন ছাত্র ছিলাম। বিষয়টা একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, আমরা গত ক্লাসে যে 4টা রুলস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা যদি এটাই লিখি যে আই ডিসকাসড 4 রুলস ইন লাস্ট ক্লাস। আই ডিসকাসড 4 রুলস ইন লাস্ট ক্লাস। অর্থাৎ আমি গত ক্লাসে 4টা নিয়ম আলোচনা করেছিলাম। এইটাকেই যদি আমরা আচ্ছা প্রশ্ন করি, দেখেন এখানে ইন দা লাস্ট ক্লাস, এখানে একটা সময় বোঝাচ্ছে। ইন দা লাস্ট ক্লাস বলতে গত ক্লাসে। তো গত ক্লাস কি একটা সময় ছিল, যে সময়টা গত হয়ে গেছে, এখন এইটাকে আমরা এখানে একটা সময় পেলাম। অথবা আমরা যদি প্রশ্ন করি যে আমি কখন 4টা রুলস আলোচনা করেছিলাম, এর অ্যান্সারে বোঝা যাচ্ছে আমি গত ক্লাসে 4টা রুলস আলোচনা করেছিলাম। তো এক্ষেত্রেও আমরা হোয়েন দিয়ে শুরু করতে পারবো। হোয়েন, এরপর হবে কি এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো ডিড, হোয়েন ডিড। এরপর হচ্ছে সাবজেক্ট আসবে, আই আছে তাহলে ইউ হবে, ইউ। এরপর হচ্ছে মেইন ভার্ব বসবে, এখানে হবে কি ডিসকাস, CUSS, ডিসকাস 4 রুলস, 4 রুলস, WH কোশ্চেন। আচ্ছা, তাহলে
আমরা আশা করি আপনারা 7 নম্বর রুলসটাও ভালোভাবে বুঝতে পারছেন। এছাড়া আমরা যখন এক্সারসাইজ গুলো সমাধান করব সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। এবার 8 নম্বর রুলসে দেখেন, 8 নম্বর রুলসে বলা আছে কেন, কি কারণে বা কারণ বোঝালে হোয়াই দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে হবে। অর্থাৎ যে সেন্টেন্স গুলো থাকবে এই সেন্টেন্স গুলোকে যদি আমরা কোনো সেন্টেন্সে যদি কোনো কারণ খুঁজে পাই বা সেন্টেন্স গুলোকে যদি বাংলায় কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অথবা কি কারণে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় বা কোনো কারণ উল্লেখিত থাকে সেক্ষেত্রে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করি। আচ্ছা, 8 নম্বর রুল। তাহলে এক্ষেত্রে আমাদেরকে এই গঠন অনুসরণ করতে হবে। আমরা প্রথমে গঠনটা এখানে লিখে নিই, তাহলে আপনাদেরকে বোঝাতে আরো সুবিধা হয়। প্রথমে বসবে হোয়াই, এরপর হচ্ছে এইচভি বা হেল্পিং ভার্ব, এরপর হচ্ছে মেইন ভার্ব, সরি সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব বা মেইন ভার্ব, এরপর হচ্ছে এক্সটেনশন এবং এরপর হচ্ছে হোয়াট চিহ্ন। তো এক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো ব্যবহার করেছি এখানে, আমরা এখানে একটা উদাহরণ হিসেবে লিখতে পারি আই লার্ন ফর টিচিং। আই LEARN, I learn for teaching, TEACHING, টিচিং, অর্থাৎ আমি শেখানোর জন্য শিখি। আই লার্ন ফর টিচিং। তো এখানে যদি আমি প্রশ্ন করি যে আমি কি কারণে শিখি, তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে যে আমি শেখানোর জন্যই শিখি। তো এখানে আমরা কি কারণে প্রশ্ন করার পর অ্যান্সার পেলাম, যে কারণে আমরা হোয়াই দ্বারা এই সেন্টেন্সটা শুরু করতে পারবো। যে হোয়াই, ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে লিখলাম হোয়াই, এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো এখানে দেওয়া আছে যে লার্ন। আপনারা জানেন লার্ন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা ভার্বের 1 নম্বর রূপ। এই কারণে আমরা এখানে লিখবো হোয়াই ডু। এখানে আই আছে সাবজেক্ট, তো এখানে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় সাবজেক্ট আই থাকলে এটা কি হবে, ইউ হয়ে যাবে। হোয়াই ডু ইউ লার্ন। এরপর হচ্ছে আমরা দেখেন এখানে হোয়াই দিলাম ডাব্লিউএইচ কোশ্চেন হিসাবে, এরপর হেল্পিং ভার্ব হিসাবে ডু দিলাম, সাবজেক্ট ছিল আই, এখানে আমরা ইউ দিলাম, এরপর হচ্ছে ভার্ব বসাবো, ভার্ব হচ্ছে কি লার্ন। হোয়াই ডু ইউ লার্ন, যে তুমি কি কারণে বা তুমি কিসের জন্য শেখো, হোয়াট চিহ্ন। এক্ষেত্রেও দেখেন আমাদের 1 নম্বর যে সূত্র আছে এই সূত্রটা বসানো যাচ্ছে। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়ে থাকে তাহলে আমরা হু দ্বারা ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যে হু ইজ লার্ন ফর টিচিং, অর্থাৎ কে কে শেখানোর জন্য শেখে। তো এই ক্ষেত্রেও আমরা যদি চাই হোয়াই দিয়েও এইটাকে ডাব্লিউএইচ প্রশ্নে রূপান্তর করতে পারবো, আবার আমরা যদি চাই হু দিয়েও এটাকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারবো। তাহলে আমরা আজকে আলোচনা করলাম 5, 6, 7 এবং 8 নম্বর রুলস। এবার আমরা 9 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। আজকে যদি আমাদের এই রুলস গুলো শেখানো শেষ হয়ে যায় তাহলে আমরা আগামী ক্লাস থেকে এক্সারসাইজ গুলো সমাধান করব। আশা করি এক্সারসাইজ গুলো যখন আমরা সমাধান করব তখন আপনাদের আর ডাব্লিউএইচ কোশ্চেন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং এখান থেকে আপনারা সহজেই 5 মার্কস উঠাতে পারবেন। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন বলা আছে সাধারণত সিঙ্গুলার ব্যক্তি বা বস্তুবাচক সাবজেক্ট ও অবজেক্টের পরিবর্তে বা যদি প্রশ্নকে কোনটি বোঝায়, প্রশ্ন দেওয়া থাকবে এটা দ্বারা যদি কোনটি বোঝায় তাহলে আমরা হুইচ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেনটি শুরু করতে পারবো। এই ক্ষেত্রে আমাদেরকে নিচের যে গঠনটা দেওয়া আছে এই গঠনটা অনুসরণ করতে হবে। তো এর গঠনটা আগে একটু লিখে নেই।
প্রথমে হবে হুইচ, এরপর হচ্ছে নাউন। অর্থাৎ সেন্টেন্সে একটা নাউন থাকবে, এটা প্রকাশ্যেও থাকতে পারে আবার লুকায়িত ভাবেও থাকতে পারে। তা আমরা যখন সেন্টেন্স দেখব তখন এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো যে ওই সেন্টেন্সে আমাদের যে নাউনটা আছে এটা প্রকাশ্যে আছে নাকি লুকায়িত ভাবে আছে। তো এর জন্য আমরা যে উদাহরণগুলো নির্বাচন করেছি এটা হচ্ছে আই ওয়ান্ট দিস পেন। আই ওয়ান্ট দিস পেন, অর্থাৎ আমি এই কলমটি চাই। এখানে দেখেন কোনটি দ্বারা প্রশ্ন যদি করি যে তুমি কোন কলমটি চাও, তাহলে কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে যে আমি এই কলমটি চাই। তো ধরেন এখানে অনেকগুলো কলম ছিল, সেখান থেকে একটি কলম দেখিয়ে দিয়ে বা নির্দিষ্ট করে একটি কলম আমি চাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে আমি এই কলমটি চাই। আর আমরা যে প্রশ্ন করলাম সেটা হচ্ছে যে তুমি কোন কলমটি চাও। এখন এই যে প্রশ্নটা আমরা করলাম, এই প্রশ্নটা আমাদেরকে ইংরেজিতে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে হুইচ ব্যবহার করতে হবে। WHICH, হুইচ। এরপর একটা নাউন বসাতে হবে। তো এখানে দেখেন নাউনটা কিন্তু প্রকাশিত অবস্থায় আছে, এটা হচ্ছে পেন মানে কলম, এটা একটা নাউন। আমরা এখানে লিখবো হুইচ পেন। এরপর হচ্ছে এসভি বা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, কাজেই আমরা এখানে সাবজেক্ট হিসাবে বসাবো হুইচ পেন ডু। এরপর এখানে আই দেওয়া আছে, যেহেতু সাবজেক্ট আই আমাদের WH কোশ্চেনে এসে কি হবে ইউ। হুইচ পেন ডু ইউ। এরপর হচ্ছে ভার্ব বসবে, ভার্ব হচ্ছে এখানে ওয়ান্ট, আমরা দিয়ে দিলাম ওয়ান্ট। এরপর আমরা WH যে চিহ্ন আছে এটা দিয়ে দেবো, সরি হোয়াট চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিলাম। তো এক্ষেত্রেও এইটাও আমাদের 1 নম্বর যে রুলস আছে এই রুলস প্রয়োগ করেও সমাধান করা যেতে পারে। যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক দেওয়া আছে, আমরা এখানে চাইলে হু বসিয়েও এটার সমাধান করতে পারি বা WH ওয়ার্ডে রূপান্তর করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা যদি উদাহরণ এখানে দেই। আচ্ছা, হি স্টাডিজ ইংলিশ। হি স্টাডিজ ইংলিশ এট ঢাকা ইউনিভার্সিটি। এটা আপনাদের একটা বোর্ড প্রশ্ন, একটা বোর্ডে আসছিল। এট ঢাকা ইউনিভার্সিটিকে আমি ডিউ দ্বারা লিখে দিলাম যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়াশোনা করে বা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করে। এখন এই যে এখানে ইংরেজি দেওয়া আছে, ইংরেজিটা কি? ইংরেজি একটা হচ্ছে সাবজেক্টের নাম, এখানে কিন্তু নাউনটা লুকায়িত অবস্থায় আছে। তাহলে আমরা এই ইংলিশ যেহেতু একটা সাবজেক্টের নাম, আমরা এই জন্য লিখবো যে হুইচ দ্বারা এই সেন্টেন্সটা শুরু করব। কেননা আমরা এখানে কোন দ্বারা যদি প্রশ্ন করি সে কোন সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা সে কোন ভার্সিটিতে পড়াশোনা করে, যে কোনো একটা দ্বারা যদি আমরা প্রশ্ন করি সেক্ষেত্রে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে যে সে ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়াশোনা করে। তো এজন্য আমরা প্রথমে আমাদের যে রুলস আছে, আমাদের 9 নম্বর রুলস অনুসরণ করে এটার অ্যান্সার লিখবো। এরপর আরো কতভাবে এটার অ্যান্সার দেওয়া যায় সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে আমরা লিখবো এটাকে সাবজেক্ট হিসাবে ধরে আমরা লিখবো বা এটাকে নাউন হিসাবে ধরে এটা প্রথমে লিখবো যে হুইচ সাবজেক্ট, হুইচ সাবজেক্ট। দেখেন আমরা প্রথমে গঠন অনুসারে হুইচ বসালাম, এরপর নাউন বসালাম, এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আমি বারবার বলছিলাম যে সাহায্যকারী ভার্বটা আমরা সেন্টেন্সের উপর ডিফেন্স করে বসাবো। আমাদের এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কি কারণে? এই যে স্টাডি হচ্ছে সাবজেক্ট, এর সাথে ইএস যুক্ত করা আছে, স্টাডিজ যুক্ত করা আছে বা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, এই জন্য আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন এখানে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে বসাবো ডাজ। তাহলে হুইচ সাবজেক্ট ডাজ। এরপর এখানে কি আছে? সাবজেক্ট হিসাবে আছে হি, আমরা এখানে বসাবো
হি, এরপর হচ্ছে ভার্ব, হি স্টাডি, STUDY স্টাডি। এরপর এখানে এক্সটেনশন আছে, হুইচ সাবজেক্ট ডাজ হি স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, অ্যাট ডিইউ। এরপর আমরা হোয়াট চিহ্ন বসাবো। তো দেখেন আমরা এটাকে প্রথম যে আমাদের 9 নম্বর রুলস আছে, অর্থাৎ কোন দ্বারা বা প্রশ্ন করে আমরা কোনো কারণ খুঁজে পেলাম, বা কোন দ্বারা প্রশ্ন করে এর অ্যান্সার পেলাম, এরপর হচ্ছে কোনটিতে সে পড়াশোনা করে এটা দ্বারা যদি প্রশ্ন করি, বা সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটা দ্বারা যদি এখানে প্রশ্ন করি, তারপরেও কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেব যে হুইচ ইউনিভার্সিটি, WHICH, হুইচ ইউনিভার্সিটি। ভাইয়া হ্যাঁ বলেন। এটা তো আরেকবার বোঝায় না, সাবজেক্ট আসলো কোথা থেকে? আচ্ছা আমি প্রথমে হুইচ বলছিলাম, সাবজেক্ট? আচ্ছা বোঝাচ্ছি, আমাদের সময় 1 মিনিট আছে, আমি চেষ্টা করব এই সময়ের মধ্যে শুধু এটাই বোঝানোর জন্য, আর পরবর্তীতে এর উদাহরণ নিয়ে আলোচনা করা হবে না। দেখেন আমি প্রথমেই বলছিলাম যে হুইজ বসাতে হবে, এরপর একটা নাউন বসাতে হবে, আর এরপর বলছিলাম যে এই নাউনটা প্রকাশিত অবস্থায় থাকতে পারে, আবার লুকায়িত অবস্থায়ও থাকতে পারে। দেখেন এখানে কিন্তু পেন কথাটা উল্লেখ করা আছে, পেন মানে কলম, এটা আপনি জানেন। এই কলমটা হচ্ছে এই সেন্টেন্সের নাউন, এটা প্রকাশিত অবস্থায় আছে, যে কারণে আমরা প্রকাশিত সাবজেক্টটা এখানে দিয়ে রাখছি। তো এরপর এই যে এখানে দ্বিতীয় সেন্টেন্সে বলা আছে হি স্টাডিজ ইংলিশ এট ডিইউ। তো এই অনেকগুলো সাবজেক্ট থাকে, ধরেন যে আপনাদের সমাজ বিজ্ঞান, কারো রাষ্ট্রবিজ্ঞান, কারো ইংলিশ, কারো গণিত, এছাড়া বিভিন্ন রকম সাবজেক্ট থাকে। তো এখানে এই সাবজেক্টেরই একটা নাম উল্লেখ করে দিয়েছে যে ইংলিশ, তাহলে হি স্টাডিজ ইংলিশ, এই ইংলিশ কি সাবজেক্টের একটা পার্ট, যেমন অনেকগুলো সাবজেক্ট থাকে তার মধ্যে ইংলিশ একটা সাবজেক্ট। এজন্য আমরা এখানে লিখলাম যে হুইচ সাবজেক্ট, এই সাবজেক্ট দ্বারা যখন প্রশ্ন করবে তখন উত্তরে আমরা বলতে পারবো যে ইংলিশ, এই কারণে লিখছি হুইচ সাবজেক্ট। এরপর সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকার কারণে লিখেছি যে ডাজ। এরপর সাবজেক্ট লিখছি এখানে, এই যে সাবজেক্ট যেটা দেওয়া আছে এখানে হি, এরপর ভার্ব লিখছি স্টাডি, এরপর হচ্ছে এক্সটেনশন বা অতিরিক্ত সেন্টেন্সের যে অংশ আছে এটা আমরা এখানে লিখে দিয়েছি। আচ্ছা এখানে যে সাবজেক্ট লিখছি, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট কিন্তু এক জিনিস না। এই সাবজেক্ট হচ্ছে আপনাদের যে ডিপার্টমেন্ট বা বই,